ঠিক আছে, তাহলে চলো। আর কোনোভাবেই ঘরের মধ্যে থাকা ঠিক হবে না, তাহলে কেউ আর বাঁচতে পারবো না। তুমি যদি ভেবে থাকো আমাদের দুজনকে মিলিয়ে দেবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আমি অনেক আগেই জেনেছি আমার বোন মারা গেছে। দুই বোন জেদি হলে কি হয়েছে? ওদের মধ্যে মান অভিমান এখনো চলমান রয়েছে। সেই আগুনে একটু ঘি ঢেলে দেব আমি। তুই কিছুই করিসনি না? তাহলে টাকার হিসেব দে আমাকে। কয়টা কচুরি বিক্রি করেছিস আর কত টাকা জমা হয়েছে, সেই সমস্ত হিসাব আমার চাই। ওগো, তুমি আশা ছেড়ে দাও। তাড়াতাড়ি এই ঘর থেকে বেরিয়ে পড়তে হবে, না হলে এই ঘরের মধ্যেই ডুবে মারা যাব আমরা। কিন্তু এই অবস্থায় এত রাতে ঝড়ের মধ্যে কোথায় যাব আমরা? আমাদের কাছে তো কোনো নৌকাও নেই যে সেটা করে কোথাও আশ্রয়ের জন্য যাব। তাও এখান থেকে আগে বের হতে হবে। জল যদি বেড়ে যায় তাহলে কিন্তু ঘর থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। ঠিক কথা বলেছ। তুমি কি কি বাইরে নিতে হবে এই সব কিছু নিয়েছো? তুমি কি পাগল হয়ে গেলে? এখন এই অবস্থায় বাইরে আর কি নিতে পারবো আমরা? কোনো কিছুই নিতে পারবো না, সব কিছু এখানেই ফেলে রেখে যেতে হবে। কিন্তু এইগুলো তো সংসারের জিনিসপত্র, এইগুলো না নিয়ে গেলে পরবর্তীতে আর পাওয়া যাবে না। বেঁচে থাকলে অনেক সংসার হবে, অনেক জিনিসপত্র হবে। এইগুলো নিয়ে আমরা কোনোভাবেই বাইরে বের হতেই পারবো না। ঠিক আছে, তাহলে চলো। আর কোনোভাবেই ঘরের মধ্যে থাকা ঠিক হবে না, তাহলে কেউ আর বাঁচতে পারবো না। তুমি একটা কাজ করো, বাবুকে কোলে নাও। আমি এই চাল ডালগুলো বাইরে বের করি। কোথাও গিয়ে আশ্রয় পেলে রান্না করে তো অন্তত খাওয়া যাবে। হে ওপরওয়ালা, তুমি আমাদের এ কোন পরীক্ষা নিচ্ছ? দয়া করো, দয়া করো আমাদের প্রতি। একটু রহম করো, আমাদেরকে বাঁচতে দাও। ওপরওয়ালাকে ডাকুন মা, বেশি বেশি করে ডাকুন। এই অবস্থায় ওপরওয়ালা ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। ওরে রমেশ, তাড়াতাড়ি চালা ঠিক কর, না হলে যে ঘরটাও যাবে। এটাই তো আমাদের শেষ আশ্রয়। আমার মনে হয় কি, এখন আর ঘর ঠিক করে কোনো লাভ হবে না। ঘর সম্পূর্ণটাই জল দিয়ে ভরে গেছে। তাহলে কি এই ঘরটাকে এভাবেই ছেড়ে দিয়ে চলে যাব? সেটা তো ইচ্ছে হয় না গো। এটাই তো আমাদের শেষ আশ্রয়। মানছি এটা আমাদের শেষ আশ্রয়, কিন্তু আমাদেরকে আগে বেঁচে থাকতে হবে। এখানে ঘর সারাতে গিয়ে জীবন দিয়ে দিলে তো আর হবে না। আমি তোর বাপের ভিটা ছেড়ে কোথায় যাব রে? তোর বাপ মরার পর আমি এই ভিটা ছেড়ে যে এক চুলো এদিক ওদিক যাইনি। মা, আমরা কোথাও যাচ্ছি না, শুধুমাত্র আমাদের প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় খুঁজতে যাচ্ছি আমরা। বন্যা শেষ হলে আবার এখানেই ফিরে আসবো। ওগো, ওগো, তুমি দেখো, তোমার ভিটেকে দেখে দেখো। আমরা চললাম, আমি কথা দিলাম আমি আবার ফিরে আসবো। তবে রে, সেই এলি তো এলি, দুজনের সেই এক জায়গাতেই এলি। ওপরওয়ালা না চাইতেও অনেক কিছু মিলিয়ে দেয় রে। দেখ, তোদের এবার মিলিয়ে দিতে পারে কি না। মিলিয়ে দিতে তো আর সময় লাগে না, কিন্তু ও নিজে থেকে মিলতে না চাইলে আর কেই বা মিলাতে পারে বলুন? সেটা অবশ্য ঠিক, কিন্তু ওপরওয়ালা কাকে কোন পরিস্থিতিতে নিয়ে দাঁড় করায় সেটা কিন্তু কেউ আগে থেকে বলতে পারে না। আমিও তো সেটাই বলি, জীবনে এত কিছু নিয়ে ঝগড়া ঝামেলা মান অভিমান করেই বা কি লাভ হবে? এই যে সব কিছু ছেড়ে এখন আশ্রয় খুঁজে বেড়াচ্ছি। এখন তো শুধু আশ্রয় খুঁজে বেড়াচ্ছি, মরে গেলে এই আশ্রয়টুকু পাবো না, তখন জায়গা জমি সব লোকে খাবে। এটা কিন্তু সব মানুষ বুঝতে পারে না। সবাই নিজেদের মান অভিমান নিয়েই থাকতে ব্যস্ত। মনে করে নিজের মান অভিমান ভঙ্গ হলে মান সম্মান চলে যাবে। কি আর করার, এতে শুধু লোকসান ছাড়া লাভ হবে না। ওপরওয়ালা একদিন সুদে আসলে সবাইকে সবটা বুঝিয়ে দেবে। কি গো মেয়ে, তুমি এখানে একা বসে আছো কেন? ওদিকটায় যাচ্ছ না? আবার তো বৃষ্টি চলে আসতে পারে। সারাক্ষণ ওই একগাদা লোকের মধ্যে থাকতে
আমার ভালো লাগছে না বুড়িমা, আমার দম কেমন বন্ধ হয়ে আসছে। সব কিছু তো বুঝতে পারছি বলো, কিন্তু এটা তো একটা দুর্যোগ, আর দুর্যোগকে তো মেনে নিতেই হবে। দুর্যোগ মেনে নিয়েছি, কিন্তু দুর্যোগের সাথে যে আরেকটা আপদ এসে জুটেছে তাকে তো কোনোভাবেই মেনে নিতে পারছি না। তুমি বুঝি কবিতার কথা বলছো, তাই না? কবিতার সাথে তোমার এত মান অভিমান কিসের গো? কেন, তুমি কিছুই জানো না? তুমি তো এই গ্রামেরই লোক। জানি কিছু কিছু, ওই উড়ন্ত খবর যতটুকু যা এসেছে ততটুকুই জানি, কিন্তু এত কাহিনী তো আমি জানি না। দেখো বুড়িমা, আমাদের বাবা মারা গেছে, জমি ভাগ করে দিয়ে যায়নি। বিয়ের দিন সেই জমি নিয়ে কবিতা আমাকে যা তা কথা শুনিয়েছিল। কি বলছো তুমি? তোমার বিয়ের দিন কথা শুনিয়েছে? তা নয় তো কি, আমি রমেশকে ভালোবেসে বিয়ে করেছি, কবিতার সেটা সহ্য হলো না। কবিতার মনে হয়েছে জায়গা জমির জন্য রমেশ আমাকে বিয়ে করেছে। শোনো মা, মানুষ সব সময় মন থেকে কথা বলে না, হয়তো রাগের মাথায় বলে ফেলেছে, অথবা কারো প্ররোচনায় বলে ফেলেছে। কিন্তু বলেছে তো, সেই বিয়ের দিন আমাকে আর আমার স্বামীকে অপমান করে বের করে দিয়েছে বাড়ি থেকে। সম্পর্কে মান অভিমান তো থাকবেই, তবে তার মানে তো এই নয় যে রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। সেটা কিন্তু তুমি সময় এলেই টের পাবে। কি গো দাদা, ত্রাণের চাল পেয়েছো? আমি তো আনতে গেছিলাম, কিন্তু শুনে এলাম ত্রাণের চাল নাকি শেষ হয়ে গেছে। কিভাবে পাবো বলো ভাই? ওই অতটুকু চাল ডাল দেয়। গ্রামের মানুষ কি আর কম? সবারই তো খাবার প্রয়োজন, তাই তো আগে ভাগেই শেষ হয়ে যায়। শুনে এলাম কালকে থেকে নাকি একটুও পাওয়া যাবে না, সরকার নাকি সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে। আমিও তো শুনলাম তাই। তো আজকে খালি হাতেই বাড়ি ফিরতে হলো। স্ত্রী সন্তানের সামনে খালি হাতে কিভাবে দাঁড়াবো সেটাই এখন ভাবছি। এদিকে আমার মায়ের অবস্থা খুব খারাপ। এই জল বন্যায় মায়ের শরীর আরো খারাপ হয়েছে, ওষুধ কিনবার টাকা পর্যন্ত নেই। সরকার এটা কেমন কাজ করছে বলো তো? না দিচ্ছে ভালোভাবে সাহায্য, আর না দিচ্ছে চিকিৎসার জিনিসপত্র। এসব বলে তো আমার লাভ নেই, আমাদের মতো গরিবেরাই এসবের ভুক্তভোগী হয়ে থাকে। দেখি এভাবে আর কতদিন কাটানো যায়। না খেয়ে তো আর কোনোভাবেই থাকা সম্ভব হবে না। না খেয়ে কিভাবেই বা থাকবো? তোমার অতটুকুন দুধের বাচ্চা না খেয়ে থাকলে বড্ড অসুবিধে হয়ে যাবে গো। তাও তো হাতে কিছুই করার নেই। এভাবেই কোনোভাবে দিন কাটাতে হবে আমাদের। বন্যা শেষ হলে না হয় পরে একটা ব্যবস্থা করা যাবে। সবারই একই অবস্থা হলে তো আর হলো না, এবার নিজেকেই কিছু একটা করতে হবে। কি হলো বুড়িমা, তুমি আবার আমাদের দুজনকে ডেকে পাঠিয়েছো কেন? আমি এখানে আসতে চাইনি, তোমাকে সম্মান করি বলেই আসতে হয়েছে। আরে বাবা থাম থাম, তোদের এত চিৎকার চেঁচামেচি করতে হবে না, আমি সব কিছুই খুলে বলছি। বুড়িমা, তুমি যদি ভেবে থাকো আমাদের দুজনকে মিলিয়ে দেবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আমি অনেক আগেই জেনেছি আমার বোন মারা গেছে। আমারও কোনো ঠেকা পড়েনি। ওরে বাবা তোরা থামবি, তোদের এখানে ঝগড়া করবার জন্য ডেকে আনিনি, তোদেরকে একটা বুদ্ধি দেব, সেই বুদ্ধি তোরা শুনবি। কি বুদ্ধি দিতে চাও তুমি? শোন, এখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছে, নৌকাতেও অনেক মানুষ ঘোরাঘুরি করছে, কিন্তু কোথাও কোনো খাবার পাওয়া যাচ্ছে না। সেটা তো দেখতেই পাচ্ছি, চাল নেই, চুলো নেই, কোথায় কোনো খাবার পাওয়া যাবে কিভাবে? আমার কাছে একটা বুদ্ধি আছে, তোরা দুজনে একটা ব্যবসা খুলতে পারিস। এই বর্ষায় সস্তায় অনেক ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, ইলিশের কচুরির দোকান দিতে পারিস। কি বলছো তুমি বুড়িমা? সেটা আবার সম্ভব নাকি? আর এই বর্ষার দিনে কেই বা কিনে খাবে? খাবে রে খাবে, এখানের অনেকের কাছেই অনেক পয়সা আছে, শুধু তারা খাবার পাচ্ছে না। সেটা কিন্তু আমি নিজেও খেয়াল করেছি, খাবারের জন্য শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা টাকা পাবো কোথায়? এই দেখ, আমার কাছে কিছু সঞ্চয় ছিল, তোরা এটাকে কাজে লাগা, ব্যবসা হলে আমাকে দিয়ে দিবি। কিন্তু তোমার কি হবে? আমাকে নিয়ে ভাবতে হবে না,
তোরা কচুরি বানালে আমিও খেতে পারবো। এখনই তোরা দুজনে বাজারের দিকে চলে যা। ওই দিকটায় যাওয়া যাক, ওদিকে ভালো পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো অনেক দিন টিকবে বলে মনে হয়। হ্যাঁ, দেখতেই পাচ্ছি। তাছাড়া পাশেই তো চকচক করছে ইলিশগুলো, মনে হচ্ছে ভালোই হবে। ভালো হবে বলেই যে নিয়ে নিতে হবে এমন কিন্তু নয়, ভালোভাবে দামাদামি করতে হবে। আমাদের কাছে সঞ্চয় কিন্তু খুব কম আছে, সেটা আমি ভালোভাবেই জানি। আমি আবার দামাদামি করতে পারি না, অন্য একজন যেন দামাদামি ভালোভাবে করে। তাহলে দামাদামির ভাতটা আমার উপরেই দেওয়া হোক, অন্য কেউ যেন এই বিষয়ে কোনো কথা না বলে। দেওয়া হলো, তবে মাছ যেন নরম না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। মাছ বেশি নরম হলে ব্যবসা ভালো হবে না, লোকসান হবে। সেটা আমি ভালোভাবেই বুঝি। এখন এখানে দাঁড়িয়ে না থেকে সামনে যাওয়া যাক। যে বইটা ধরে আছে নৌকাটা সামনে এগিয়ে নিক। যাক, অবশেষে অল্প সঞ্চয়ের মধ্যে প্রায় অনেক বাজার করে ফেলেছি। এখন বাড়িতে গিয়ে রান্না বান্নার কাজ হবে। অন্য একজন যেন আমাকে সাহায্য করে। সাহায্য করা হবে, তবে অন্য একজনের হাতের রান্না তো খুব ভালো, সে যেন ভালোভাবেই রান্না করার চেষ্টা করে। অবশেষে দুই বোনের মিল হতে শুরু করেছে। আমার তো মনে হয় এই বিপর্যয়ের সময়ই দুই বোনের মান অভিমান সব ভেঙে যাবে। আর বলবেন না, আমি তো আমার বৌমাকে অনেক বুঝিয়েছি যেন সে সব কিছু ভুলে যায়। পৃথিবীতে আছে তো এক বোন, তার সাথে যদি এমন মান অভিমান থাকে তাহলে হয় নাকি? আমিও তো সেটাই বলি। আমি যদিও ওদের ব্যাপারে তেমন কিছুই জানি না, শুধু একটু আধটু ব্যাপার জানি। দেখুন, কথা শোনানো হয়েছিল, কিন্তু সে আমার ছেলেকে। আমি সেসব কিছু ভুলে গেছি, কিন্তু বৌমা এখনো সে ধরে বসে আছে। অভিমানের পাহাড় জমেছে, বুঝলেন তো? এই পাহাড় গলতে সময় লাগবে। ধীরে ধীরে গলতে থাকলে এই বিপর্যয়ের মধ্যেই দেখবেন দুজনে মিলে গেছে। আমার কিন্তু সেটা মনে হয় না। শুধুমাত্র সবাইকে বাঁচিয়ে রাখার জন্যই দুজনে মনে হয় হালকা পাতলা কথাবার্তা বলছে। কথা বলতে বলতেই তো মান অভিমান ভেঙে যাবে। এত বছর তো কেউ কারো মুখ পর্যন্ত দেখেনি, এখন সেখানে কথা বলছে, একসাথে কাজ করছে, এটাই বা কম কিসে? তা যা বলেছেন, আপনার কথায় যুক্তি আছে বটে। আপনার বুদ্ধিটাও কিন্তু দারুণ। পৃথিবীতে যাদের আপন মানুষ নেই তারা সে কষ্ট ভালোভাবেই বোঝে। তাই আমি চাই ওরা দুই বোন মিলেমিশে থাকুক। এখান থেকে তো ভালোই সুগন্ধ বেরোচ্ছে। তোমরা রান্না বান্না করছো নাকি? এখানে চুলা জ্বলছে? হ্যাঁ গো কাকা, এখন তো চুলা চলছে। তোমার কি লাগবে বলো? সে সকাল থেকে না খেয়ে আছি, এত জায়গায় খুললাম, কেন নাকি চুলা জ্বলছে না। শুকনো জিনিসপত্র সব ভিজে গেছে। তাহলে তো তুমি ঠিক জায়গাতেই এসেছো। আমরা তো তোমাদের মতো লোকজনদের জন্যই অপেক্ষা করছিলাম। আমি তোমাদের কথা ঠিক বুঝতে পারলাম না, আমি কি একটু বুঝিয়ে বলবে? দেখো কাকা, আমরা একটা ছোট ব্যবসা খুলেছি এখানে। তাতে আমাদেরও লাভ হবে, তোমাদেরও লাভ হবে। তোমরা টাকা দিয়ে কিনে খেতে পারবে, আর আমরা সেই টাকা দিয়ে নিজেরাও খেতে পারবো। এটা তো ভালো প্রস্তাব। কেউ যখন রান্না বান্না করতে পারছে না, টাকারও ব্যবহার করতে পারছে না। তাহলে তুমি বলো, তোমার কত কচুরি চাই? আমরা এখনই তোমাকে দিয়ে দিচ্ছি। আমার পরিবারে তো 5 সদস্য, তাই তুমি একসাথে 10টা কচুরি দিয়ে দাও, আমি তোমাকে দাম দিয়ে দিচ্ছি। তুমি হলে আমাদের প্রথম খদ্দের, তাই তোমাকে খুশি হয়ে আমরা আরো 5টা বেশি দিলাম। তুমি গ্রামের সবাইকে বলো এখানে আসতে। অবশ্যই বলবো, আমি কত মানুষ না খেয়ে আছে, তোমরা বেশি বেশি করে বানাও। ঠিক আছে কাকা, এই নাও। দেখলে দেখলে ওরা কেমন ব্যবসা খুলে বসেছে। এই বিপর্যয়ের সময়ও ওরা ব্যবসা খুলে বসেছে। কি মন মানসিকতা ওদের! ঠিক কথাই বলছো। ওরা এমনিতে বিনামূল্যে সবাইকে খাওয়াতে পারতো না, তাহলেই তো মানব সেবা হতো। এদিকে আমাদের কাছে টাকাও নেই, আমরা যেতেও পারছি না আর খেতেও পারছি না। না খেয়ে এখানে শুটকি হয়ে পড়ে আছি।
হ্যাঁ হ্যাঁ, তুমি তো টিকটিকি শুটকি হয়ে গেছো। আর কিছুক্ষণ পরে তোমাকে খুঁজেও পাওয়া যাবে না। এই কয়েকদিনেই খুব শুকিয়ে গেছো গো। তুমি থামবে? আমি ওদের এই ভালো দেখতে পাচ্ছি না। আমরা এখানে না খেয়ে আছি আর ওরা ব্যবসা করবে, তা তো হতে পারে না। তাহলে কি করবে শুনি? ওরা যেহেতু আমাদের ডাকলো না, ডেকে খাওয়ালো না, ওদের এই ব্যবসা যেভাবেই হোক বন্ধ করব। ওদের ব্যবসা কিন্তু সহজে বন্ধ করা যাবে না। দুই বোন একত্রিত হয়েছে, দুই বোন ভালোই জেদি। দুই বোন জেদি হলে কি হয়েছে? ওদের মধ্যে মান অভিমান এখনো চলমান রয়েছে। সেই আগুনে একটু ঘি ঢেলে দেব আমি। তুমি বরং একটা কাজ করো, এটা তোমার দ্বারা একদম খুবই ভালোভাবে হয়। আমি তোমার পাশে আছি, তুমি যা করবে আমি সব কিছুতেই সাক্ষী দেব। বেশ, তুমি যখন বলছো, আমি একটা ঝুঁকি অবশ্যই নিয়ে দেখব। আর যদি বিপদে পড়ে যাই, তাহলে তুমি আমাকে বাঁচিয়ে এনো। তার বলতে তুমি আমার জীবনে টুকটুকি, টুকটুকিকে ছাড়া কিভাবে থাকা যায়? আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তোমার সাথে তো আমার অনেক কথা আছে, একটা গোপন কথা ভাই। আমি তোমার ভালোর জন্যই কিন্তু বলবো। হ্যাঁ বলো, কি কথা বলবে? আমাকে আবার খারাপ ভেবো না গো। আমি দেখলাম লুকিয়ে লুকিয়ে, আমি তো ওই ওপরে থাকি, ওইখান থেকে স্পষ্ট দেখা যায়। কি ব্যাপার বলো তো? তুমি এইভাবে কথা বলছো কেন? কোনো বড় ব্যাপার ঘটেছে নাকি? আরে হ্যাঁ গো হ্যাঁ, তোমার বোন আছে না, ওই কবিতা, ও তোমাকে ভালোভাবে ঠকিয়ে দিচ্ছে। ঠকিয়ে দিচ্ছে মানে? কিভাবে ঠকাচ্ছে? আমরা তো দুজনেই একসঙ্গে ব্যবসা শুরু করেছি, তাহলে ঠকালো কখন? আমি ওপর থেকে দেখেছি গো। তুমি যখন থাকো না, তখন ওই কবিতা লুকিয়ে লুকিয়ে অন্যদের কাছে কচুরি বিক্রি করে, আর সেই টাকাটা নিজেই লুকিয়ে নেয়। কিন্তু আমরা দুজনেই তো একসঙ্গে কচুরি বিক্রি করি, তবেই উঠি। আরে তুমি তো কচুরি ভাজতে ব্যস্ত থাকো, ও আগেই সরিয়ে রাখে, আর সমস্ত হিসাব তো ওর কাছেই, ও সেখান থেকেও টাকা সরিয়ে নেয়। হ্যাঁ, ও বিয়ের সময়ও এমন করেছে আমার সঙ্গে, বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, এখন আবার আমাকে ঠকাচ্ছে। তুমি ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখো, তাহলেই বুঝবে। আমি কিন্তু মিছে কথা বলছি না। ঠিক আছে গো, তুমি অনেক বড় উপকার করলে। ও প্রথমে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে, আমি আর ওর সাথে নেই। কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমি আবার কোন মহাভারত অশুদ্ধ করলাম? আমি যা করি তাতেই তো তোর সমস্যা। সমস্যার মতো কাজ করিস বলেই তো সমস্যা হয় আমার। এই যে এখন এমন একটা কাজ করেছিস যে সমস্যা না হয়ে আর পারলো না। সমস্যার মতো কাজ আমি আবার কি করলাম? তুই কিছুই করিসনি না? তাহলে টাকার হিসেব দে আমাকে। কয়টা কচুরি বিক্রি করেছিস আর কত টাকা জমা হয়েছে, সেই সমস্ত হিসাব আমার চাই। তুই হঠাৎ করে এতগুলো লোকের মাঝখানে আমার কাছে টাকার হিসেব চাইছিস কেন রে? কারণ আমার ব্যবসায় ভাগ আছে, তাই আমি চাইতেই পারি, আর তুই সেই হিসেব দিতে বাধ্য। সেটা তো আমি অবশ্যই দেব। আমি তো আর টাকা মেরে খাবো না, কিন্তু এভাবে অপমানিত করার কি আছে? টাকা মেরে খাবো না বললেই হলো? ইতিমধ্যেই তুই আমার অনেক টাকা মেরেছিস। এর আগেও বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছিস। কি হয়েছে সেটা পরিষ্কার করে বল। পুরনো কথা এই ব্যবসার মধ্যে আসবে কেন? টাকার হিসেবের মধ্যে গরমিল হয়েছে নাকি? গরমিল তুই নিজে করেছিস। তুই টাকা সরিয়েছিস, আবার কচুরি আলাদাভাবে বিক্রি করে ব্যবসা করার চেষ্টা করেছিস। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই আমাকে অপমান করছিস এতগুলো লোকের মাঝখানে। এখন এটাকে তোর অপমান মনে হয়? হ্যাঁ, আর এক ভরা বাড়ি লোকের মাঝখানে আমাকে যখন অপমান করেছিলি, ঠিক তখন কি হয়েছিল? তার মানে তুই সেই শোধ নিলি, তাই তো? আমি আর তোর সাথে নেই, তোর ব্যবসা তুই নিজেই কর। এই হলো তোমাদের ব্যবসার নমুনা, তাই তো? 1-2 দিন ব্যবসা করে নিজেদেরকে বড় ব্যবসায়ী মনে করেছিলে তোমরা। আমার কোনো দোষ নেই, সব দোষ এই সুনিতার। ও নিজেই এসে ঝগড়া লাগিয়েছে, আমাকে অপমান করেছে। আমি তো ইচ্ছে করে করিনি। আমাকে তো ওই ওপরে মাচায় থাকে না টুকটুকি বৌদি, নিজেই বলেছে সে ওপর থেকে দেখেছে তোকে টাকা সরাতে। কি বললি তুই? অন্য একজনের কথায় কান দিয়ে তুই আমাকে অপমান করেছিস, তাও আবার মিথ্যে অপবাদ। নামা নামা ওই ভোটকা টুকটুকিকে।
সেসব কথা পরে হবে, বিচার আচার পরে হবে। আগে তোমরা নিজেরা বলো, নিজেরা তোমরা কি করলে? নিজেদের ক্ষতি ছাড়া কি কিছু হয়েছে? আমাদের ভুল হয়ে গেছে বুড়িমা, আমরা তোমার সঞ্চয়ের টাকা সব শেষ করে ফেলেছি। এটা তোমাদের আগে বোঝা উচিত ছিল। সব কিছুর ঊর্ধ্বে তোমরা নিজেদের রাগ আর আত্মসম্মানকে নিয়ে যাও। আসলে আমারও খুব খারাপ লাগছে, সত্য মিথ্যা তো আর জানি না, তবে আমার এমন করা হয়তো ঠিক হয়নি, অনেক লোকসান হয়ে গেল। লোকসান তো হয়েছে, এবার দেখো কিভাবে নিজেদের সংসার চালাবে। ওই ভোট কাটার জন্যই এত কিছু হয়েছে, তাই তো? ওই ভোট কাটার থেকে এই টাকা আমি তুলে নেব। যদি এটা সত্য প্রমাণিত হয় তাহলে তো হলো, আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে ওই টুকটুকুকে আমি ছাড়বো না। তাড়াতাড়ি নেমে আয় বলছি, আমি যদি ওইখানে উঠি তোকে নিচে ফেলে দেব, পটাশ করে বেলুনের মতো ফেটে যাবি। আমাদের ক্ষমা করে দাও, আমরা ক্ষুধায় ছিলাম, টাকা পয়সা ছিল না, তোমাদের ব্যবসা করতে দেখে আমাদের হিংসা হয়েছিল। টাকা ছিল না বললেই হতো, আমরা বিনামূল্যে খাইয়ে দিতাম, কিন্তু এমন করার কি আছে? আমরা তো বুঝতে পারিনি, মস্তিষ্ক ভালোভাবে খাটাতে পারিনি, তাই এমন হলো। চুপ কর, তোর কারণে আমি আমার বোনের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমার ব্যবসার এই অবস্থা হয়েছে, তুই এখন ক্ষতিপূরণ দিবি। শুনলি না, ওর কাছে টাকা নেই, কিন্তু ওর কাছে এই গলার চেনটা আছে। দেখলি বোন, ওর কথা শুনে আমি তোর সঙ্গে কি চেঁচামেচি করেছি, তোকে অপমান করেছি, আমাকে ক্ষমা করে দে। আমাকেও ক্ষমা করে দে, আমিও তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, আমি পরে অনেক ভেবেছি। তাহলে পুরনো কথা সব ভুলে যাই, আমরা তো দুই বোন, আমাদের তো পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই। বিশ্বাস কর, আমি তোকে বঞ্চিত করিনি, তোর ভাগের সমস্ত দলিলপত্রে আমি তোর নামে জমি লিখে দিয়েছি। কি বলছিস তুই? তাহলে এতদিন এসব বলিসনি কেন? কেন একটা ভুল বোঝাবুঝি নিয়ে এত বছর আমরা বেঁচেছিলাম? মান অভিমানের জন্য যেতে পারিনি, তবে এবার বলতে পেরেছি। ওই জায়গা জমি আমার কিচ্ছু লাগবে না রে, আমি আর কিছুই চাই না, আমাদের মিল হয়ে গেছে, আমি আর বেঁচে থাকতে কিচ্ছু চাই না। তাহলে অবশেষে এই কুঠুরিতে বসে ইলিশ কচুরির ব্যবসা আমাদেরকে মিলিয়ে দিল, এত বছরের মান অভিমান সব ভেঙে দিল। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে কি দিয়ে কচুরি বানানো হয়েছিল?